নমস্কার, জনগণে আপনাদের স্বাগত। এতক্ষণে আপনারা জেনে গিয়েছেন বুথ ফেরত সমীক্ষায় আমাদের রাজ্যে কী ফল হতে চলেছে। বিজেপি বেশ ভালো ফল করতে চলেছে বলে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা তারা জানিয়েছে। কিন্তু গ্রাম বাংলার যে রাজনীতি এবং গ্রাম বাংলার যে ভোটিং প্যাটার্ন, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্প্রতিকালে আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে বুথ ফেরত সমীক্ষা সেভাবে কাজ করছে না। কেন কাজ করছে না? তার একটাই প্রধানত কারণ হচ্ছে গ্রাম বাংলার রাজনীতিটা অনেক ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার সংস্থাগুলি সেইভাবে তুলে ধরতে পারে না। তাই আমি ঠিক করেছি গ্রাম বাংলার রাজনীতিটাকে বুঝতে এবং গ্রাম বাংলায় কীভাবে ভোট হয়েছে তার প্যাটার্ন বুঝতে সেই গ্রাম বাংলার মানুষের সঙ্গে কথা বলতে। আমি তেমনই একটি মানুষের সঙ্গে কথা বলেছি, তার নাম হচ্ছে দেবশঙ্কর মল্লিক, হাওড়া শ্যামপুরে তার বাড়ি, এবং এই ছেলেটির রাজনীতির অঙ্ক কষা তার নেশা। প্রত্যেক দিন সে এই রাজনীতির অঙ্ক কষেন এবং সেদিন দেখেন যে এবার ভোটে কী ফলাফল হতে পারে, এবং সেই নিয়ে সে একটা বুথ ফেরত সমীক্ষা নিজেই তৈরি করেছে। তার কোনো লোকবল নেই, তার সেইভাবে তার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু তার ভাবনাটাকে আমি স্যালুট জানাই এবং আমি চেয়েছি যে আমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে তার ভাবনাটা তুলে ধরতে। আমরা সরাসরি দেবশঙ্কর মল্লিকের কথাই শুনবো, চলো। আচ্ছা দেবশঙ্কর, তুমি যে অ্যানালিসিস করেছো সেই অ্যানালিসিসে দেখা যাচ্ছে তুমি পশ্চিমবঙ্গে এবারে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলকে তুমি 15 থেকে 17টা আসন দিচ্ছ। আচ্ছা, এবং বিজেপিকে দিচ্ছ 24 থেকে 26টা, আর জোট যেটা সিপিএম এবং কংগ্রেস সেখানে তুমি 1 থেকে 2টি সিট তাদের জন্য রাখছো। তুমি আমাকে একটা কথা বলো যে তৃণমূল 15 থেকে 17টা আসন পাচ্ছে তোমার যেটাতে, তোমার তথ্যতে, তোমার অ্যানালিসিসে, আর বিজেপি পাচ্ছে 24 থেকে 26টা। আচ্ছা, এই ডিফারেন্সটা হঠাৎ তৃণমূলের এই কমে যাওয়ার দিকটা কি কি কারণ হতে পারে? কারণ পশ্চিমবঙ্গের যে ভোটটা হয় সেটা নেতা কেন্দ্রিক ভোট হয়, কারণ নেতারা সাধারণ মানুষকে প্রভাবিত করে। এক একটা এলাকায় এক একটা অঞ্চলে সেই নেতা যেদিকে যায় সেদিকেই ভোটটা পড়ে। সেই ক্ষেত্রে এইবারে এত সংখ্যক কমানোর কারণ হচ্ছে যে সাধারণ গ্রামে পশ্চিমবঙ্গের গ্রামে যে 100 দিনের কাজ বন্ধ এবং বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করার জন্য সাধারণ মানুষরা অ্যাকচুয়ালি কিন্তু টাকাটা পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের কাছে। সেই জন্য স্থানীয় নেতারা যেভাবে ইনফ্লুয়েন্স করে সাধারণ মানুষকে, সেইটা এবারে করতে পারছে না এবং ভয় দেখাতে পারছে না। যেমন 100 দিনের কাজে একটা ভয় দেখাতো যে তোকে ভোট দিতে হবে, নাহলে কাজ আর দেবো না, কাজ পাবো না, এইরকম বিভিন্ন ধরনের ভাবে একটা প্রভাবিত করে। কিন্তু সেইভাবে এইভাবে সম্ভব নয়। আর নেতারাও এইবারে বুঝতে পারছে যে আমাদের যেহেতু আমাদের বিভিন্ন 100 দিনের কাজ, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে যাচ্ছে, তারাও অসন্তোষ হয়ে আছে এই দলের প্রতি, যে আমরা যে আসবে তারই যদি পরিবর্তন হয় আমরা পরিবর্তনের ঢেউতেই চলে যাব, আর সেখানে আমরা আবার সবকিছু প্রকল্প চালু হবে, আবার আমরা সেইভাবেই আগের মতোই আমরা অর্থ উপার্জন করতে পারবো। এটা একটা কারণ। আর এইখানে হিন্দুত্বের একটা খুব পশ্চিমবঙ্গে হিন্দুত্বের হারটা খুবই হয়েছে, এটা বেড়েছে, হিন্দুত্বের হারটা বলা যায় খুবই বেড়েছে। এবং আরেকটা দেখতে গেলে পশ্চিমবঙ্গে এবারে টার্গেট বিভিন্ন কেন্দ্রীয় নেতারা টার্গেট করেছে, সেই জন্য সেই হিসাবে এখানে বিভিন্ন বড় বড় নেতারা এখানে একদম সিস্টেমিক ভাবে বিভিন্ন গ্রাউন্ড লেভেলে প্রচার করেছে। এবং এখানে যে সমস্ত আমাদের শাসক দলের যে এখন অ্যাডভাইজার আছে আইপ্যাক, ওরা ওদের সাথে একটা টিএমসির একটা একটা ছন্নছাড়া অবস্থা দেখা দিয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বা ছন্নছাড়া ব্যবস্থা দিয়েছে। এই ধরনের বিভিন্ন কারণের ফলে এইবারে আমি টিএমসি কে কম আসন দেখিয়েছি। আচ্ছা, আর একটা বিষয় তাহলে আমার এই কথাগুলো দেখে শুনে মনে হলো যে বিজেপি একটা দিক হতে পারে হিন্দুত্বের হাওয়াতে বিজেপি কিছুটা ভোট পেতে পারে, তাহলে আরেকটা দিক হচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সেখানে তৃণমূলকে ভোট দেব না, এই হাওয়াটা থেকে বিজেপির ভোট প্রাপ্তি। এবং নেতারাও সুপ্ত অবস্থায় আছে।
বলা যায়। নেতারাও এখন ঝিমিয়ে পড়েছে। স্থানীয় লেভেলে, রুটস লেভেলের যে সমস্ত টিএমসির নেতা আছে শাসক দলের গ্রামীণে, সেই নেতারা কিন্তু পঞ্চায়েত ইলেকশনে যেভাবে জাগ্রত হয়ে যায়, কাজ করে, এই লোকসভা ভোট এলে কিন্তু সেইভাবে আর ওরা সেইভাবে আর জেগে ওঠে না। ওরা ঝিমিয়ে পড়ে, কেন জানি না, ওরা এই ঝিমিয়ে পড়ে। আর এইবারের লোকসভাতে 2019-এর থেকে আরো ঝিমিয়ে পড়েছে। ওদের বিভিন্ন ধরনের প্রকল্পের কারণে ঝিমিয়ে পড়তে পারে, বা ওদের সাথে সাধারণ মানুষ একটু দূরবর্তী চলে গেছে। কারণ বিভিন্ন 2019-এর আগে 100 দিনের কাজ ছিল, এবং বিভিন্ন প্রকল্পের সাথে ওদের সাথে একটা সম্পর্ক খুব ভালো ছিল, সম্পর্ক খুবই ভালো ছিল, একটা ট্রানজাকশন ছিল। এইবারের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের বন্ধের ফলে ওই যে সাধারণ মানুষের সাথে নেতাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বের একমাত্র কারণ হচ্ছে যে বিভিন্ন প্রকল্পের বন্ধের জন্য, আর দূরত্বের ফলেই এইবারে সাধারণ নেতারা কিন্তু সাধারণ মানুষকে অতটা শাসক দলের পক্ষে ভোট দিতে ব্যর্থ হয়েছে বলা যায়। ওকে, তোমার এই আহ, মানে এক্সিট পোলের যে ডেটা তুমি তৈরি করেছো, তার এই ডেটাটা তোমার মানে যে ব্যাকগ্রাউন্ডে বা যে গ্রাউন্ডে তুমি তৈরি করেছো, তার একটা আঁচ আমি বুঝতে পারলাম। আচ্ছা। এবার আমি যদি আসি যে এক্সিট পোলে তুমি যে সিট শেয়ারিং গুলোকে দিয়েছো, সেখানে বাংলার দুটো যদি ভাগ করি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে 9টা আসন আছে। এই 9টা আসনের মধ্যে তোমার কি মনে হচ্ছে যে কে কোন কোন আসনগুলো বিজেপি পেতে পারে আর কোনগুলো তৃণমূল বা কংগ্রেস পেতে পারে? অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে আলিপুর, আমি সরি, কোচবিহার থেকে আমি শুরু করছি। কোচবিহার 1 নম্বর পার্লামেন্টারি সিট। কোচবিহারে বিজেপি এগিয়ে রেখেছি, আলিপুরে এগিয়ে ওকে। রেখেছি বিজেপিকে, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, এই 6টা সিট বিজেপি এগিয়ে থাকবে। এবং আর মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, এই 3টে সিট টিএমসি পাবে। আচ্ছা, তার মানে মালদা উত্তর আমরা দেখেছি যে তোমার বিজেপির দখলে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তৃণমূল পেতে তৃণমূল চলেছে। পাবে এইবারে। মালদা দক্ষিণ ছিল হচ্ছে কংগ্রেসের দখলে, সেটা তৃণমূল পেতে চলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জাঙ্গিপুর তো জাঙ্গিপুর টিএমসির দখলেই ছিল। তৃণমূলের দখলেই ছিল। ঠিক আছে। আচ্ছা, বহরমপুর, মুর্শিদাবাদ এটা কি হতে চলেছে? কংগ্রেসের ছিল, অধীর চৌধুরী। এইবারে আমি টিএমসি কে এগিয়ে রেখেছি। তো বহরমপুর টিএমসি আর মুর্শিদাবাদ সিপিএম। ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে 11টা আসনের কথা আমরা আলোচনা করলাম, হ্যাঁ যেখানে তুমি বলছো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ, বালুরঘাট, হ্যাঁ এই 6টা আসনকে তুমি 6টা আসন বিজেপিকে দিচ্ছ। হ্যাঁ আর মালদা উত্তর, মালদা দক্ষিণ, জাঙ্গিপুর, বহরমপুর, হ্যাঁ 4টে আসন দিচ্ছ তৃণমূলকে। একটা মুর্শিদাবাদ, যেটা মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে, হুম, সেটা সিপিএম কে দিচ্ছ। মানে তুমি বলতে চাইছো মোহাম্মদ সেলিম জিতছে, হ্যাঁ অধীর রঞ্জন চৌধুরী হারছে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? একদম একদম। আচ্ছা, ওকে। এরপর যদি আমরা আসি কৃষ্ণনগর, রানাঘাট, হ্যাঁ বনগাঁ, হুম, ব্যারাকপুর, দমদম, হ্যাঁ। এই পর্যন্ত যদি আসি, তা কৃষ্ণনগর তুমি কাকে কাকে এগিয়ে রাখছো? কৃষ্ণনগর আমি বিজেপিকে এগিয়ে রাখছি। মার্জিন হচ্ছে 38,028 ভোট। আচ্ছা, এই মার্জিনে তুমি এগিয়ে রাখছো। হ্যাঁ হ্যাঁ, মানে আমার বক্তব্য হচ্ছে লোকসভার ভোটে 38,000 মোটামুটি মানে নেক টু নেক ফাইট হওয়ার জায়গা একদম রয়েছে। নেট টু নেট 43.81 মানে বিজেপি এবং মহুয়া মৈত্রের সঙ্গে অমৃতা রায়ের একটা নেক টু নেক ফাইট হবে, একদম তাই তো? 41.12 টিএমসি, বিজেপি 43.81 ভোট ওকে পার্সেন্টেজ। ওকে। আর রানাঘাটে? আর রানাঘাটে তো বিজেপির মতুয়া ভোটের একটা ব্যাপার থাকে ওখানে। ওখানে বিজেপি তো 53.91, আর সেখানে টিএমসি 35.08। মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি রানাঘাটে আর হ্যাঁ, কি। ওটা কোনো হ্যাঁ। একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, বনগাঁ? বনগাঁও বিজেপি আছে 53.41, আর টিএমসি 37.43, এবং মানে মার্জিন আছে 2,37,732 ভোটে বিজেপি মানে 2,37,000 ভোটে 732 ব্যবধানে ভোটে জিততে পারে বিজেপি। জিততে পারে। মানে শান্তনু ঠাকুরের এখানে জিততে পারে। যে লোকসভা রয়েছে বনগাঁ, 14 নম্বর পার্লামেন্টারি সিট, 14। ওকে। আচ্ছা, ব্যারাকপুর? হ্যাঁ, ব্যারাকপুরে আমি বিজেপিকে এগিয়ে রাখছি 45.51,
আর টিএমসি রয়েছে 40.28, যেটা আচ্ছা, 59,532। মানে এখানে অর্জুন সিং এখানে জিততে চলেছে, তোমার যা ডেটা বলছে হ্যাঁ ঠিক হ্যাঁ, এটা অনুযায়ী বলেছে অর্জুন সিং 59,000 জিততে চলেছে। ভোটে, এবং আগের বারে সামথিং 14-15 হাজার ভোটে ছিল, এটা বাড়ছে, এইবারে মার্জিনটা বাড়ছে। আচ্ছা, মানে এখানে বলা যেতে পারে যে অর্জুনের নিজস্ব ক্যারিশমায় এখানে সে জেতার একদম ক্ষমতা একদম, রাখছে। হ্যাঁ হ্যাঁ, অর্জুনের নিজস্ব ক্যারিজমাই, এবং ওখানকার বিভিন্ন অর্জুন আবার টিএমসি তে চলে গিয়েছিল, তারপরে বিভিন্ন রুটস মানে গ্রাউন্ডের যে সমস্ত নেতা আছে ওর পক্ষে থাকে, এবং এই লোকসভা ভোটে দেখেছি কিছু কিছু নেতারা অ্যাক্টিভনেসটা দেখায়নি, যেটা দেখানো উচিত ছিল সেটা দেখায়নি, পার্থ ভৌমিকের হয়ে সেইভাবে প্রচার এবং ভোটে কাজ করেনি, ভোটের দিনেও সুপ্ত অবস্থায় ছিল, যেটা অর্জুন সিং এর সাথেও হয়তো একটু আলোচনার মাধ্যমেই হয়তো সুপ্ত ছিল, আর যেটা অ্যাডভান্টেজ নিয়েছে ব্যারাকপুরে অর্জুন সিং। ওকে ওকে, দমদম দমদম সৌগত রায় হ্যাঁ, এখানে দমদম সৌগত জিতছে। রায় একমাত্র ওখানে, আগের বছর তো 2019 সালে 50,000 ভোটে বিজেপি হেরেছে, এই বছর বিজেপি জিতারই কোনো একদম কনফার্ম সিট ছিল, কিন্তু ওখানে ভালো সিপিএম এর প্রার্থী দাঁড়ানোর জন্য, মানে সুজন চক্রবর্তী দাঁড়ানোর জন্য ওখানে উনি ভোটটা কেটে নিয়েছে, এবং বিভিন্ন মিডিয়া একটা প্রচার করেছিল যে টিএমসির পরেই সিপিএম এর স্থান, সুজন চক্রবর্তী আর বিজেপির এই সরি টিএমসির সৌগত রায় এবং সুজন চক্রবর্তীর সাথে ফাইট হচ্ছে, এই যে একটা প্রচার করা বা এবং এই ধরনের একটা গ্রাউন্ডে ছড়িয়ে দেওয়া মানুষের কাছে, সেই জন্য ওখানকার শিক্ষিত মানুষ বা সাধারণ মানুষও সুজন চক্রবর্তীকে ভোট দিয়েছে, যেটা শাসক বিরোধী এখানে ভোট, ভোট সেটা সুজন চক্রবর্তীর পক্ষেই গেছে, এবং ইভেন ওখানে আমি কি করেছি, ওখানে হিন্দু ভোট প্রায় 41% সমীর ভট্টাচার্যকে দিয়েছিল, কিন্তু এইবারে 41 নয়, বাড়ার কথা, 4-5% বাড়ার কথা, কিন্তু সেখানে আমি 40% বিজেপি দিয়েছি, কারণ 2019-এ যে ভোটটা বিজেপিকে দিয়েছে সেই ভোটটাও 1% সিপিএম কে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, বিজেপির ভোট। ওকে, তার মানে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ভোট ব্যবধানটা কিন্তু 17,000-এর কাছাকাছি, যে মার্জিনটা, 17,119 মানে এখানে ব্যবধান, কিন্তু জিতছে, তার মানে ওইটা মার্জিন বাড়তে জিতছে, পারে। কিন্তু এখানে আমরা টাফ ফাইট দেখবো, ত্রিমুখী লড়াই দেখবো। একদম ত্রিমুখী লড়াই দেখবো এখানে, একদম সিপিএম এর 19.77 একটা ভোট কাটছে সুজন চক্রবর্তী, যেখানে উনি আগের বারে যিনি দাঁড়িয়েছিল উনি সম্ভবত 15%, 15% কাছাকাছি কিছু একটা ভোট পেয়েছিল, এবং ভোটটা আরো 4.55% ভোট বাড়িয়েছে উনি নিজস্ব ওকে কারিজমায় বাড়িয়েছে। ওকে ওকে, বারাসাত হচ্ছে হ্যাঁ, কাকে রাখছে? বারাসাতও 2019-এর নিরিখে বিজেপি অ্যাকচুয়ালি জিতার আসন ছিল, কিন্তু এখানে আমি দেখেছি যে এখানে বিভিন্ন জায়গায় বারাসাতকে আমি ভালো করে অ্যানালাইসিস করে দেখেছি যে বারাসাতে যেখানে বিজেপি লিড দেওয়ার কথা, অর্থাৎ হাবড়া, সেই হাবড়াতে এইবারে কিন্তু ভোটার টার্ন আউট পয়েন্ট কমেছে, আর একটা লিড দেওয়া বিধাননগরে কিন্তু লিড দেওয়ার কথা বিজেপি, সেখানেও 69.87 ছিল, এইবারে এখন পর্যন্ত তথ্য অনুযায়ী 64.23, যথেষ্ট 5 পয়েন্ট কমে গেছে, এবং রাজারহাট নিউ টাউনে সেখানে অনেকটাই ভোট পার্সেন্টেজ কমেছে, এবং বিভিন্ন যে বিধানসভাগুলো বিজেপির সংগঠন ভালো এবং এগিয়ে যাওয়ার কথা, লিড দেওয়ার কথা ছিল, সেই সব জায়গাগুলো কিন্তু এইবারে বিজেপি লিড, ভোটার টার্ন আউট পয়েন্ট অনেকটা কমেছে, অর্থাৎ বিজেপির ভোট পার্সেন্টেজটা কমেছে, সেই জায়গায় দেগঙ্গায় 83.53 2019 সালে ছিল, এইবারে অলরেডি 2024-এ এখন তানিকা 12:35 ইলেকশন কমিশনের আপডেট অনুযায়ী এখানে ভোটার টার্ন আউট হয়ে গেছে 82.70, অলরেডি ওটা এখনো বাড়বে, মানে ওরা দেগঙ্গাতে শাসক দল ওদের টার্গেট পূরণ করে নিয়েছে, এবং দেগঙ্গা থেকে আমার আশা এবারে প্রায় 70,000-75,000 লিড দেবে টিএমসি, কাকলি ঘোষ দস্তিদার, সেইটাকে অন্যান্য বিধানসভায় বিজেপির কভার দেওয়া সম্ভব না। আর একটা পয়েন্ট যেটা মিডিয়া বা সবাই একটা প্রচার ছিল যে দেগঙ্গাতে আইএসএফ ভালো সংগঠন আছে, ও প্রার্থী অনেক ভোট কাটবে, কিন্তু এই 2019-এ যে ভোটটা দেখলাম পরিস্থিতি, ওখানে কোনো ভোট কাটবে না আইএসএফ, কারণ আইএসএফ এর যে প্রার্থী দাঁড়িয়েছিল সেই জায়গায় ওনার কোনো জিতার কোনো লক্ষণই ছিল না, বারাসাতে কোনো লক্ষণ ছিল না, আর মুসলিমরা চেয়েছিল না ওকে ভোট দিয়ে আমার ভোটটা নষ্ট করে লাভ নেই, অতএব ওখানে ভোট একজোট হয়ে ভোটটা কিন্তু পড়েছে শাসক দলের পক্ষেই পড়েছে, যেটা আগের বছর পেয়েছিল 1,14,715 ভোট পেয়েছিল সেইবারে, আর বিজেপি পেয়েছিল 40,809, আর সেখানে সিপিএম পেয়েছিল 30,000 ভোট সামথিং, এখানে এইবারে কিন্তু এই ভোটটা টিএমসি আরো বাড়বে, 1,14,000 থেকে 1,20,000 থেকে 25,000 ঠিক হতে আছে, পারে,
আর এইটা বুঝলাম। 40 থেকে 45 যেতে পারে, তবু 65 থেকে 70,000 লিড থাকবে ওখানে, মিনিমাম 65 লিড থাকবে ওখানে, যেটা অন্যান্য বিধানসভায় ওটা কভার দেওয়া সম্ভব নয় কিছুতেই। বুঝলাম। আচ্ছা, এবার বারাসাত ও বসিরহাট, তুমি টিএমসি কে রেখেছো। বসিরহাট এই মুহূর্তে বলে রাখা ভালো যে সন্দেশখালি একটা বড় ফ্যাক্টর, সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাট টিএমসি পাচ্ছে, এবং যেহেতু বসিরহাটের বাকি বিধানসভাগুলো টিএমসি অত্যন্ত স্ট্রং, সেই জায়গায় তুমি বসিরহাট টিএমসি কে রেখেছো। কিন্তু একটা কথা বলো, এই যে সন্দেশখালি ফ্যাক্টর কি কোনোভাবে কি টিএমসি কে নাড়া দিতে পারলো না বসিরহাটে? মানে আমি জাস্ট অ্যাকচুয়ালি সন্দেশখালি ফ্যাক্টর। সন্দেশখালী যে ফ্যাক্টরটা, ওটা অ্যাকচুয়ালি সন্দেশখালী অঞ্চল বা লোকসভার প্রভাব পড়বে সেটা নয়, সন্দেশখালী প্রভাবটা সারা পশ্চিমবঙ্গে পড়বে, এবং সেই পশ্চিমবঙ্গের বিভিন্ন, বিশেষ করে যেখানে আরবান এরিয়া, সেই আরবান এরিয়ায় কিন্তু সন্দেশখালী প্রভাবটা পড়বে, শিক্ষিত মানুষে পড়বে। কিন্তু গ্রামীণ এলাকায় যে সমস্ত এখন যেহেতু সমস্ত প্রকল্প বন্ধ, সেই প্রভাবটা পড়বে, কিন্তু আরবান এরিয়ায় এই সন্দেশখালীর প্রভাবটা পড়বে। আর সেই জায়গায় কিন্তু সন্দেশখালী ওয়েস্ট বেঙ্গলে প্রভাব পড়লেও বসিরহাটে প্রভাব পড়েছে, কিছুটা প্রভাব পড়েছে ওখানে। বসিরহাটে প্রায় 40, আমি খুঁজছি ডাটাটা, বসিরহাটে প্রায় 46%, হ্যাঁ আমার কাছে এসে গেছে ডাটা। বসিরহাটে 2024-এর অ্যানালাইসিস অনুযায়ী 46.65% মুসলিম আছে, যেটা টোটাল ভোট আছে 6,63,636, অলরেডি ভোট দিয়েছে। বসিরহাটের টার্ন আউট অনুযায়ী 6,63,636 ভোট দিয়েছে। আর সেই জায়গায় আমি বসিরহাটে যে টিএমসি, উনি অলরেডি ভোট পার্সেন্টেজটা প্রায় 76% মুসলিম ভোট পাচ্ছে টিএমসি বসিরহাটে। আর যে জায়গায় হিন্দু ভোটের প্রায় 26% পাচ্ছে, সেই জায়গায় উনি বসিরহাটে যে প্রার্থী দাঁড়িয়েছে 7,29,761, ওনার ভোট, প্রাপ্ত ভোট এবং পার্সেন্টেজ 49.33। এবং হাজি নুরুল ইসলাম, হ্যাঁ হাজি বসিরহাটের প্রার্থী। ইসলাম, এবং ওনার এগিয়ে যাওয়ার কারণ বসিরহাটে যে যে সন্দেশখালী বিধানসভা, সন্দেশখালী বিধানসভায় কিন্তু এগিয়ে থাকবে, বিজেপি লিড দেবে অনেকটাই, আচ্ছা, লিড দেবে অনেকটাই। কিন্তু আদার্স যে সমস্ত আছে, বসিরহাট উত্তর, বসিরহাট, মিনাখান, হাড়োয়া, বাদুড়িয়া, এইসব জায়গায় অনেকটা ভোট টিএমসির সংগঠন মজবুতের কারণে অনেক এগিয়ে থাকবে বসিরহাট। বুঝতে পারি। আচ্ছা, জয়নগর মথুরাপুর ছোট্ট করে আমরা যাবো, যে এই দুটো ওয়ে কারা পাচ্ছে, জয়নগর মথুরাপুর। হ্যাঁ জয়নগর, আমি জয়নগরটা খুলছি এক মিনিট। হ্যাঁ জয়নগর আমি দেখতে পাচ্ছি যে আমি টিএমসি কে ভোট দিয়েছি 7,29,943 প্রাপ্ত ভোট এবং পার্সেন্টেজ 49.46%। জয়নগরে মানে টিএমসি কে তুমি এগিয়ে রাখছো, আর মথুরাপুরে? হ্যাঁ মথুরাপুরেও আমি এগিয়ে রাখছি টিএমসি কে 6,99,316, অর্থাৎ মানে 47 জয়নগর এবং মথুরাপুর দুটোই টিএমসি পাচ্ছে, তাই তো? টিএমসি পাচ্ছে। আচ্ছা, এবার আসি আমি ডায়মন্ড হারবার। আচ্ছা, ডায়মন্ড হারবারে সভাপতি কাকে এগিয়ে রাখছো তুমি? ডায়মন্ড হারবারে হিন্দুরা এই টিএমসি কে 38% ভোট দিয়েছিল, টিএমসি কে 38% ভোট দিয়েছিল, এবং মুসলিমরা টিএমসি কে 85% ভোট দিয়েছিল। এইবারে যেটা ঘটতে চলেছে, ডায়মন্ড হারবারে মুসলিমরা টিএমসি কে 80% ভোট দিতে চলেছে, এবং হিন্দু ভোটটা কিছুটা কমছে, যেটা 38 ছিল এবারে 35% ভোট দিতে চলেছে। আর এখানে বিজেপির ভোটটা কিছুটা বাড়ছে, বিজেপি যেমন ডায়মন্ড হারবারে হিন্দুরা বিজেপিকে দিয়েছিল 54%, সেখানে এইবারে 57%। এটা আরো বাড়তে পারতো, কিন্তু ওনার ওখানে বিভিন্ন শুভেন্দু অধিকারী বলুন বা রাজ্যের বড় নেতারা ওখানে প্রচার করেনি, এবং অনেক লেটে ওখানে প্রার্থী দেওয়া হয়েছে, বিভিন্ন কারণ, ওখানে বড় বড় সভাও করা হয়নি বড় বড় নেতাদের দিকে নিয়ে, তাই জন্যে কিছু হিন্দু ভোট সেখানে কিন্তু ওরা ভোট দিতে ইচ্ছুক হয়নি, বাড়িতেই ছিল, ভোট দিতে যায় না। আর অভিষেক ব্যানার্জির সংগঠনের বলে নিচু তলায় সমস্ত ভোটটা এক বাক্সে নিয়ে যেতে সুবিধা হয়েছে এখানে, তাহলে ডায়মন্ড হারবার সেই জন্য 52.48% ভোট পেতে চলেছে, এবং মার্জিন 2,58,590। ওকে ওকে, বুঝলাম। আচ্ছা, এবার যাদবপুর কে পেতে চলেছে যাদবপুর? হ্যাঁ যাদবপুর, আমার নিরিখে যাদবপুর টিএমসি পেতে চলেছে। এখানে সিপিএম এর অবস্থান কি হ্যাঁ সিপিএম হতে এর পারে? অবস্থান এখানে অনেকটাই ভোট কেটে নিচ্ছে উনি, তাই বিজেপির একটা মাইনাস পয়েন্ট ওখানে, বা বিজেপির ওখানে সংগঠন খুবই দুর্বল যাদবপুরে।
যাদবপুরে বিজেপির সংগঠন খুবই দুর্বল, কারণ 2019-এ ওনাদের ভোট পার্সেন্টেজ ছিল 27.27, সেটা বিজেপি 2021 সালে সামান্য বাড়িয়েছে 28.3%। আর এদিকে টিএমসি 2019-এ 48.5, সেখানে টিএমসি 2021-এও 48.3%, একটু কমেছে, সামান্য কমেছে। কিন্তু এই 2019 সালে ওনাদের ভোটের নিরিখে ওনাদের যে মার্জিন ছিল 2019 সালের লোকসভায়, সেই মার্জিনে জিততে পারবে না। আমরা যাদবপুরকে প্রায় মার্জিন কমে কমে যাবে এইবারে, 79,689 ভোটে ওনারা থেকে 1 লাখ ভোটে জিততে পারে যাদবপুরে। ওকে ওকে, এবার আমি এলাম কলকাতা দক্ষিণ আর কলকাতা উত্তর, এই দুটো জায়গায় কি হতে চলেছে? আচ্ছা, কলকাতা দক্ষিণে টিএমসির একটা খুব বড় সংগঠন আছে, ওনাদের গড় একটা। সেখানে কলকাতা দক্ষিণে আমি টিএমসি কে জিতিয়ে রাখবো, এবং ওখানে সিপিএম এর যে প্রার্থী আছে উনি খুব পরিচিত প্রার্থী। উনি এইবারে ভোট কিছুটা অনেকটাই ভোট পাবে, ওনার আগের যে ভোট ছিল তার থেকে ওনাদের প্রাপ্ত ভোট এইবারে 18.96% ওনাদের প্রাপ্ত ভোট এইবারে পেতে চলেছে কলকাতা দক্ষিণ আসনে। এবং কলকাতায় উত্তরে, কলকাতা উত্তরে হ্যাঁ, কলকাতা উত্তরে যেটা আছে, কলকাতা উত্তরে এইবারে ব্যাপকভাবে বিজেপির একটা জেতার আসন ছিল, কিন্তু সেটা লাস্ট পজিশনে হাতছাড়া হচ্ছে। এর কারণ হচ্ছে যে কলকাতা উত্তরে যেখানে টিএমসি লিড দেওয়ার, বিজেপি লিড দেওয়ার যে সমস্ত বিধানসভাগুলো, সেই বিধানসভাগুলো অ্যাকচুয়ালি ভোটিং পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি, ভোটার টার্ন আউট পয়েন্ট অনেকটাই কম। আর সেখানে কলকাতা উত্তরের শাসক দল সঠিকভাবে যেখানে যেসব জায়গায় এন্টালি, জোড়াসাঁকো এবং আর যে সমস্ত বিধানসভাগুলো আছে সেইগুলোই তারা খুব ভালোভাবে ভোটার টার্ন আউট পয়েন্ট হয়েছে, বুঝলাম। এবং তারা সেই বলেই কলকাতা উত্তরে তাহলে কলকাতা উত্তরে তোমার যে ডেটা বলছে, সেই ডেটাতে দেখা যাচ্ছে তাপস রায় হারছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতছে, ঠিক আছে? হ্যাঁ, কলকাতা আচ্ছা, উত্তর। এবার হাওড়া, উলুবেড়িয়া, এই দুটো জায়গায় কি হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, হাওড়া উলবেড়িয়া। আচ্ছা, হাওড়া তো একদম খুব একদম 50-50 পজিশন, আমারও মার্জিনেও আপনি দেখতে পাচ্ছেন। হাওড়া খুবই এইবারে কন্টেস্ট হতে চলেছে হাওড়াতে, এবং হাওড়াতে হাওড়া কত মার্জিন থাকছে, মানে কে জিতছে, হাওড়া কে হাওড়া জিতছে, অ্যাকচুয়ালি টিএমসি জিতছে। কত মার্জিনে জিতছে, কত মার্জিনে জিতছে? 1229 ভোটে মার্জিন রেখেছি, কিন্তু এত কম মার্জিন কেন? লোকসভাতে এত মার্জিন কম থাকা সম্ভব নয়, কিন্তু এখানে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সেখানে ইস্যু কি, মানে এখানে কোন জায়গায় কোন ইস্যু গুলোকে কাজ করছে যে এত এখানে কম যে মার্জিনে? ইস্যুটা কাজ দিতে চলেছি একদম ডিটেলসে আপনাকে বলছি। হাওড়া, আমার কাছে হাওড়ার যে ডিটেলসটা আছে আমি একদম আলোচনা করছি। হাওড়ায় যে জায়গায় বিজেপি মজবুত সংগঠন, সেই বালি এবং হাওড়া উত্তর, সেখানে 6 থেকে 7% ভোটার টার্ন আউট পয়েন্ট কমে গেছে, যেখানে লিড দেওয়া জায়গা। অতএব এখানে বালিতে আগের বারে ভোট পার্সেন্টেজ ছিল 2019-এ 73.7, যেখানে লিড দেওয়া বিজেপির সংগঠন ভালো লিড দিতে পারে, সেখানে এইবারে ভোটিং টার্ন আউট হয়েছে 67.72, প্রায় 6%। এবং হাওড়া উত্তর যেখানে খুব মজবুত বিজেপির সংগঠন, সেখানে অন্তত 20,000 লিড দেওয়া উচিত ছিল, সেভাবে ভোট হলে 20 থেকে 25,000 লিড দেওয়া উচিত ছিল, কিন্তু সেভাবে ভোট হয়নি। সেখানে লিড কমে গেছে, 70.14% ছিল 2019-এ, এইবারে কমেছে 63.31, প্রায় 7% কমে গেছে। আর অন্যদিকে দেখতে গেলে হাওড়া মধ্য, এখানে মোটামুটি খুব বেশি লিড দিতে পারবে না টিএমসি, যদিও ধরে রাখি যে বিজেপি লিড দেয়, খুব অল্প ভোটে লিড দেবে। আর শিবপুরে তো টিএমসি লিড দিবে, ওখানে ভোটিং টার্ন আউট পয়েন্ট মোটামুটি ঠিক আছে। এবং হাওড়া দক্ষিণ, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, এখানে সিপিএম এর ভোট কিন্তু কিছুটা কাটবে, সিপিএম কিছুটা ভোট কেটে নেবে। সিপিএম এর প্রার্থীও ভালো, সব্যসাচী চ্যাটার্জি, উনি কিছু ভোট কাটবে সেই জায়গায়। কিন্তু সাঁকরাইল আর পাঁচলা, ওখানে যদি দেখি যে 77.33 2019 সালে, সেখানে এই বছর টার্ন আউট পায় একই রকম। এবং পাঁচলা, যে দুটো জায়গা বিধানসভা বলে হাওড়ায় সবসময় জিতে আছে, 2009-এর পর থেকে জিতে আসছে, সেখানে কিন্তু এই সাঁকরাইল আর পাঁচলা বিধানসভা বুঝতে পারলাম। আর সেই জায়গায় কিন্তু এইবারে ভোটার টার্ন আউট ওখানে 76-77, এবং ওখান থেকে যথেষ্ট পরিমাণে, প্রায় ওখান থেকে পাঁচলাতে আমার ধারণা 30 থেকে 35,000, এবং সাঁকরাইলে কিছুটা ডাউন হলেও 30,000, এবং পাঁচলা 40,000, প্রায় ওখানে 65 থেকে 70,000 লিড দেবে
যেটা এদিকে কোনো কভার করতে পারবে না বিজেপির পক্ষে। বালি, হাওড়া, উত্তর, শিবপুর কভার করা সম্ভব নয়। আচ্ছা, আর আমি এখানে তোমার ডেটা আমি দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর তুমি টিএমসি কে দিয়েছো। শ্রীরামপুরে টিএমসি কিন্তু খুব কম মার্জিনে জিতছে, হ্যাঁ হ্যাঁ মানে 12,000 মার্জিনে জিতছে। হ্যাঁ এইটা কেন? এই এটা জাস্ট আমার খুব কম সংক্ষেপে আমাকে একটু যদি বল। হ্যাঁ, এটা সংক্ষেপে বলছি। এখানে কিন্তু বিজেপির একটা খুব ভালো ভোটের এরিয়া ছিল, কারণ এখানকার বেশিরভাগ বিধানসভায় আরবান এরিয়া, আর সেখানে বিজেপির একটা আরবান এরিয়ায় ভোটের প্রবণতা থাকে। কিন্তু এখানে সিপিএম আর ভালো প্রার্থী দেওয়ার ফলে এখানকার একটা মিডল ক্লাস ফ্যামিলির ভোটটা টেনে নেবে। উনি নিজস্ব একটা কারিজমাই পেয়ে যাবে, এবং এখানের ভোট প্রায় 18 লাখ প্লাস ভোটার আছে। সেই ক্ষেত্রে টার্ন আউটও যথেষ্ট পরিমাণ বেড়েছে এইবারে। আর টার্ন আউট কমেছে, আগের থেকে কমেছে, কিন্তু ভোটার অনেকটাই আছে। সেই জায়গায় টিএমসি এখানে এগিয়ে রাখছি। শুধুমাত্র বাংরা এবং যেটা আমরা বলি ডোমজুর এই আসন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে লিড দেবে, যথেষ্ট পরিমাণে এইবারে ডোমজুর থেকে আহ আমাদের টিএমসি কে লিড দেবে। লিড দিবে ডোমজুর থেকে। সে জায়গায় বিজেপির যে সমস্ত জায়গাগুলো সংগঠন ভালো বলুন, আর যে জায়গায় বিজেপির লিড দেওয়ার উচিত ছিল বা বিজেপির লিড দেওয়ার সম্ভাবনা ছিল, সেখানে কিন্তু টিএমসি ভোটটা কেটে ওকে বিজেপির লিডটা কমিয়ে দেবে। ওকে, হুগলিতে তুমি বিজেপি কে তুমি এগিয়ে রাখছো, টিএমসি কে তুমি মানে টিএমসি এখানে হারছে তোমার ডেটা অনুযায়ী, এবং প্রায় 1 লাখ ভোটে লকেট চট্টোপাধ্যায় এখানে জিতছে, রচনা ব্যানার্জি এখানে হারছে। হ্যাঁ এটা আমি এখানে তোমার ডেটা অনুযায়ী এলাম। আমি যেটা আসছি সেটা হচ্ছে আরামবাগ। হুম, আরামবাগ তৃণমূলের সিট ছিল, আচ্ছা। এখানে সেখানে তুমি বিজেপি কে তুমি এ করছো, তৃণমূলের এখানে আরামবাগ হাতছাড়া হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কারণ ওখানে অলরেডি 2021-এই বিজেপি সংগঠন বাড়িয়ে নিয়েছে, প্রায় 4টে সম্ভবত বিধানসভা জিতে আছে ওখানে, এবং সংগঠন ভালো ওখানে বিজেপির, খুবই সংগঠন ভালো। প্রচারও অনেক, বড় বড় সভায় অনেক জনসংখ্যাও দেখা গিয়েছে, এবং সেখানে একদম হাসতে হাসতে ওখানে আরামবাগে বিজেপি এগিয়ে থাকছে। মানে এখানে তুমি আরামবাগে, আমি একটু জাস্ট বলে দিই আমাদের অডিয়েন্সকে যে 49%, 49.83, প্রায় 50%-এর কাছাকাছি বিজেপি এখানে ভোট পেতে চলেছে বলে দেবশঙ্করের ডেটা অনুযায়ী সেটাই বলছে। হ্যাঁ আচ্ছা, আর একটা হচ্ছে যে তমলুক কাঁথি, হ্যাঁ যেটা শুভেন্দুর গড় বলে পরিচিত, সেখানে তুমি বিজেপিকেই রাখছো এগিয়ে। তমলুক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, হ্যাঁ যেখানে তোমার ডেটা অনুযায়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতছে। আর কাঁথি, এখানে সৌমেন্দু অধিকারী, হুম, শুভেন্দুর ভাই, ভাই, তিনিও এখানে জিতছেন। হ্যাঁ, এবং সেখানে প্রায় দেখা যাচ্ছে তোমার ডেটা অনুযায়ী 1,53,000 হচ্ছে তমলুকে, হুম, আর কাঁথিতে 1,74,000-এর একটু বেশি ব্যবধানে বিজেপি দুই প্রার্থী জিতছে। হ্যাঁ, এবার আসি আমি ঘাটাল। ঘাটাল খুব ইম্পর্টেন্ট। ঘাটাল আমরা দেখেছি যে আহ, যে কটা কেন্দ্র নিয়ে সবসময় চর্চা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাটাল। হ্যাঁ, এখানে দেব এবং হিরণ দুই অভিনেতার লড়াই, দুই নেতার লড়াই, দুই অভিনেতার লড়াই। সেখানে ঘাটালকে তুমি কিন্তু বিজেপি কে এগিয়ে রাখছো, মানে বিজেপি তোমার এটা অনুযায়ী জিতছে, মানে হিরণ চট্টোপাধ্যায় জিতছে। হ্যাঁ, 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 এইখানে কি ফ্যাক্টর, এবং এখানে আমার ফ্যাক্টরটা তুমি যদি একটু বলো। হ্যাঁ, এখানে হচ্ছে যে ঘাটালে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি 2019-এ যেটা বিজেপি পেয়েছিল 41.3, এবং ম্যাক্সিমাম লোকসভায় দেখেছিলাম 2021-এ, কিন্তু যে কোনো কারণে বিজেপির ভোটটা ব্যাপকভাবে হ্রাস হয়েছিল 2021-এ। কিন্তু ঘাটালে ব্যতিক্রম, বা অনেক লোকসভাও আছে ব্যতিক্রম, সেখানে ঘাটালে ভোট বাড়িয়েছিল 2021-এ। ঘাটালে ভোট বাড়িয়েছিল বিজেপি প্রায় 2%। এখানে ঘাটালের প্রাপ্ত ভোট ছিল 2021 সালে 43.3% লোকসভার নিরিখে। এই কারণটা হচ্ছে যে ঘাটালে সংগঠন ভালো। এই যে বাড়া 2021-এ যে সমস্ত আসনে বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে 1% বা একই রকম আছে, সেখানে ভাবতে হবে যে সংগঠন ভালো বিজেপির। সেখানে বিজেপি ভালো রকম সংগঠন এবং ভালো গ্রাউন্ড লেভেলে প্রচার করতে পারার লোক আছে। অতএব ঘাটালের সংগঠনের নিরিখে বিজেপি এইবারে অনেকটা এগিয়ে থাকবে। এবং ঘাটালে যেটা কারণ, যেটা কেশপুর এবং দাসপুর সেটা থেকে লিড দেয়, সেই কেশপুরের যদি প্রসঙ্গ আসি, কেশপুরে কিন্তু 2021 সালে প্রায় 30,000 ভোটে এগিয়ে ছিল লিড ছিল টিএমসি,
যে জায়গায় 90,000 বিজেপি এগিয়েছিল, 90,000 টিএমসি লিড ছিল 2019 সালে, সেই জায়গায় কিন্তু ঘাটালে 2021 সালে 30,000 লিড ছিল। এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে ঘাটাল যেটা কেশপুরের বলে জিতে আসে, সেই জায়গায় কিন্তু ঘাটাল এইবারে কেশপুর থেকে ভালো ধরনের লিড দিতে পারবে না। আর দাসপুর তো বিজেপির সংগঠন অনেক বাড়িয়েছে, সেই জায়গাও যদি বিজেপি লিড, আমি একটু ইন্টারাপ্ট করলাম, ঘাটালে কেশপুর থেকে কে বিজেপি লিড দিতে পারবে না? না বিজেপি নয়, টিএমসি লিড দেবে, কিন্তু টিএমসি খুব অল্প ভোটে লিড দেবে, যেটা আশা করা যাচ্ছে এইবারে। তবে তবে এবারে ভোটে কেশপুরে একটু তোমার হ্যাঁ, ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল, এবং বিজেপি সামহাও কোথাও উষ্মা প্রকাশ করেছে যে আমরা এখানে ঠিকঠাক ভোট করাতে পারলাম না হ্যাঁ, এই জায়গাটা। সেই হ্যাঁ, জন্যই কি সেইটাও যদি দেখি, তৃণমূল একটু, সেই জন্যই কি অল্প ব্যবধানে তৃণমূল লিড দেবে? সেইটা অল্প নয়, অনেকটাই ব্যবধানে দেবে, কারণ সেইভাবে যে ভারতী ঘোষ ছিল আগের 2019 সালে, সে যেভাবে ভোট হয়েছিল ঘাটালে, কিন্তু তার থেকে আমি বলতে পারি যে এইবারে অন্তত 40% ভোট ভালো হয়েছে, 40% ওখানে ভালো হয়েছে, এবং অনেকটা বুথ ছাপ্পা বা যেভাবে হোক আটকানা গেছে ঘাটালে, কেশপুরে, সোজা কথা কেশপুর। আর যে সমস্ত আমি দেখতে পাচ্ছি ঘাটালে, পিংলা, দেবরা, দাসপুর, ঘাটাল, সবং, এই সব জায়গা থেকে কিন্তু অলরেডি অনেকটাই বিজেপি এগিয়ে থাকবে। যেমন সবং থেকে যদি বলি, সবংয়ে কিন্তু আগের বারে 2019 সালে মানে কংগ্রেস ভালো ভোট কেটেছিল। আমার প্রেডিকশন বলছে যে এইবারে যে কংগ্রেসের নিজস্ব ভোটটা ছিল ওটা কিন্তু বিজেপিতে ট্রান্সফার হবে। আর অতএব সবং, পিংলা, দেবরা, ঘাটাল, এই চারটে যদি বিধানসভা দেখি আমরা, এই আর পাঁশকুড়া পশ্চিম, এই সমস্ত বিধানসভাগুলো কিন্তু বিজেপি এগিয়ে থাকবে। সে অল্প হলেও 10,000 5,000 লিড হলেও দিয়ে যাবে। আর যে জায়গায় কেশপুর থেকে যেটা টিএমসি দিতে পারবে, মানে 40,000 যদি ধরেন, 40,000 ভোটে দিল, সেটা কভার করে মোটামুটি ঘাটাল এইবারে বিজেপি জিতছে। ওকে ওকে, এবার আমি 33 নম্বর কনস্টিটিউয়েন্সিতে আছি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। এই সবকটাই তোমার ডেটা অনুযায়ী বিজেপি জিতছে, এবং বেশ বড় ব্যবধানে বিজেপি জিতছে। মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর মোটামুটি বিজেপির গড় বলেই পরিচিত, সেইখানে তুমি বিজেপিকে এগিয়ে রাখছো। কিন্তু আমার যেটা উল্লেখযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে বর্ধমান পূর্ব, যেটা তৃণমূলের এই মুহূর্তের গড় বলা যেতে পারে, সেখানে তুমি বিজেপিকে এগিয়ে রাখছো, এবং খুব টাইট ফাইট হচ্ছে সেখানে। 3,191 মার্জিনে বিজেপি জিতছে বলে তোমার ডেটা বলছে। এই জায়গাটা তুমি যদি একটু ব্যাখ্যা করো। আমি এই জায়গাটা ব্যাখ্যা করছি একটু। আমি দেখেছি 2019-এ নিরিখে বিজেপি ওখানে ঘাটাল লোকসভার নিরিখে পেয়েছিল 38.6%, যেটা 2021-এ এতটা হ্রাস সত্ত্বেও টিএমসির এতটা বিভিন্ন প্রকল্প, লক্ষ্মী ভান্ডার একদম মারাত্মক প্রকল্প, সেখান থেকেও ওনারা কিন্তু সংগঠনের বলেও বর্ধমান ইস্টে 2% ভোট বাড়িয়েছিল, 2.2% ভোট বাড়িয়েছিল, প্রায় প্রাপ্য ভোট ছিল 40.4%। ঠিক আছে, এবং ওখানে লক্ষ্য করা যায় যে সিপিএম এর ভোট পার্সেন্ট কমেছে, এবং বর্তমানে এইবারে যে লোকসভার ভোট হয়েছে সেখানে কিন্তু সিপিএম আরো কোণঠাসা হয়ে গেছে, মানে সিপিএম এর ভোট আরো কমবে, এবং সিপিএম এর কিছু ভোট যেটা ছিল সেটাও বিজেপিতে ট্রান্সফার হবে, এবং শুধুমাত্র সংগঠনের বল। এবং এখানে এসসি ভোটার অনেকটাই, এখানে এসসি ভোটার প্রায় আমার দেখতে পাচ্ছি প্রায় 40% এসসি এসটি ভোটার। এই এসসি এসটি ভোটারদের হিন্দুত্বের প্রভাব পড়ে এই সমস্ত শ্রেণীর মানুষের ক্ষেত্রে। আর এখানে হিন্দুত্ব এবং সংগঠনের বলে কিন্তু এখানে বিজেপি বাজিমাত করতে চলেছে। ওকে ওকে, ভেরি গুড। আর এবার হচ্ছে যে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এই দুটো জায়গায় বিজেপিকে এগিয়ে রাখছো তুমি। বর্ধমান, দুর্গাপুর আমরা জানি এখানে দিলীপ ঘোষ এখানে দাঁড়িয়েছে। আর হচ্ছে আসানসোলেরও আমরা মোটামুটি এটা আমরা বিজেপিরই জায়গা বলে মনে করি। তাই এখানে আসানসোলে তুমি দেখতে পাচ্ছি তুমি প্রায় 2 লাখের ওপর ব্যবধানে আসানসোল বিজেপি জিততে চলেছে। বর্ধমান, দুর্গাপুর এখানে 1,40,000 মার্জিনে তোমার ডেটা অনুযায়ী বলছে যে বিজেপি জিততে চলেছে। কিন্তু যেটা আরেকটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তোমার ডেটা অনুযায়ী, সেটা হচ্ছে বোলপুর। আমি বোলপুরের ডাটাটাও খুঁজছি এই জন্য। হ্যাঁ, বোলপুরে তুমি এখানে বিজেপি কে তুমি জেতাচ্ছ, এবং খুব অল্প ব্যবধানে বিজেপি জিতছে সেখানে 4,137 ভোটে।
যতটুকু আমরা জানি যে বোলপুর আহ, তৃণমূলের এখানটাও ভালো সংগঠন রয়েছে। আর কেষ্ট মানে অনুব্রত মণ্ডলের আহ, না থাকার পর এইবারের প্রথম লোকসভা ভোট, সেই জায়গায় তুমি বোলপুরে বিজেপিকে এগিয়ে রাখছো। এইখানে তোমার কি কি ইস্যুগুলোকে তুমি সামনে রেখে এই ডেটাটাকে সাজিয়েছো? আমি বিভিন্ন ডেটা ভাবে দেখেছি যে বোলপুরেও কিন্তু 2021-এও বোলপুরে বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে, এবং এ থেকে বোঝা যায় বোলপুরে সংগঠন ভালো। এবং আর একটা দিক থেকে দেখতে পাচ্ছি যে বোলপুরে টিএমসি এবং বিজেপিরই লড়াই, অ্যাকচুয়ালি সিপিএম আর আইএনসি এর কোনো অস্তিত্বই নেই। সেখানে কিন্তু শুধু ভোটটা ভাগ হবে টিএমসি আর বিজেপি। আর সেক্ষেত্রে বোলপুরে এইবারে একটা অনুব্রত ফ্যাক্টর কাজ করছে, কারণ অনুব্রত নেই, সেভাবে ভোট করাতে পারছে না। এবং অনুব্রত চলে যাওয়ার পর ওখানে বিভিন্ন বিজেপির নেতারা যারা মানে খুবই চাপা ছিল, তারা আবার বাইরে বেরিয়ে এসে ভোট পর্ব শুরু করেছে, ভোটের প্রচার শুরু করেছে। এবং বোলপুরে যে ফ্যাক্টরটা সব থেকে বড় জিনিস, বোলপুরে আমরা সংগঠন ফ্যাক্টরটাকে বেশি দেখিয়েছি। এবং বোলপুরে এইবারে বিভিন্ন যে একটা শাসক দলের একটা প্রবণতা থাকে, বিভিন্ন ব্ল্যাক মানির একটা নিচু তলায় একটা ভোটের দিন ছড়ানোর মানে একটা ছড়িয়ে ভোট করানোর চেষ্টা করে। সেই ক্ষেত্রে কিন্তু এইবারে সেইভাবে করাতে পারেনি, কারণ বোলপুরে অনুব্রত তোমার মণ্ডল মনে হয়েছে তোমার মনে হয়েছে এই জায়গায় যেভাবে ভোট করানো হতো গত ইলেকশন গুলিতে, এখানে এবারে সেই সেই ভোট করাতে পারেনি শাসক দল, এবং কেন্দ্র বাহিনীর যে নেতৃত্বে বা কমিশন যেভাবে কড়াভাবে এখানে ভোট করিয়েছে, ভালো ভোট হয়েছে। সেই জায়গায় বিজেপি অনেকটা এগিয়ে যাবে, বা বিজেপি খুব কড়া ফাইট দেবে। হ্যাঁ, যদি জেতে তাহলে খুব কম মার্জিনে বিজেপি জিতছে। একদম জিতছে বিজেপি। এবং আর একটা পয়েন্ট দেখেছি আমি 2018 সালের পঞ্চায়েতে দেখেছিলাম, বোলপুরে ম্যাক্সিমাম জায়গায় এজেন্ট দিতে পারেনি, 60% বুথে এজেন্ট দিতে পারেনি, এবং প্রার্থী দিতে পারে, এজেন্ট তো বলা ভুল, প্রার্থী দিতে পারেন। কিন্তু আমি 2023-এর যে বিভিন্ন বোলপুরের জেলা পরিষদ পঞ্চায়েতের ডেটা দেখছিলাম, সেখানে দেখলাম যে বোলপুরে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বিজেপির প্রার্থী দিতে পেরেছি। আর এই এটা খুব ভালো পয়েন্ট। প্রার্থী দিতে পেরেছে মানে ওদের কিছু সংগঠন আছে এবং ওরা বুথে এজেন্ট হিসাবে যাবে, এইটাই আমি এটা খুব দেখছি। একদম 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 এটা তুমি খুব ভালো পয়েন্ট বলেছো। কারণ হচ্ছে যে আমরা দেখেছি 2018 পঞ্চায়েত ভোটে আহ, মানে প্রায় পশ্চিমবঙ্গের অনেকটা জায়গা জুড়ে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে, প্রার্থী দিতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ, বোলপুর সেই একটি জায়গা। বোলপুর বীরভূম এবং বর্ধমান পূর্বের কিছুটা জায়গা যেটা অনুব্রত লিড করতো, এবং অনুব্রত আমরা দেখেছি যে অনুব্রত ওই সময় কিভাবে ভোট মানে করাতো, তিনি নিজে ভোট করাতো, নিজস্ব এবং তিনি ট্যালিতে ভোট নিজে করাতো। সেটা এবং তিনি সেটা নিজে গর্বের সঙ্গে বলতেন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব ভালো পয়েন্ট হ্যাঁ, যে এবারে পঞ্চায়েতের ভোটে প্রার্থী দিতে প্রার্থী পেরেছে। দিতে পেরেছে, প্রাপ্ত ভোটটা বড় কথা নয়, কিন্তু সেখানে প্রার্থী প্রার্থী দিতে দিতে পেরেছে, পেরেছে, নমিনেশন জমা দিতে জমা পেরেছে। দিতে পেরেছে। এবং সেখানে প্রার্থী দিতে পেরেছে মানে তার একজন এজেন্ট বা বুথে বসবে, আর বুথে এজেন্ট বসে সেই মানে জায়গায় কষ্ট সেই করতে জায়গায় কম হয়। তোমার বক্তব্য হচ্ছে এবারে যখন লোকসভার ভোট কেন্দ্র বাহিনীর দ্বারা ভোট হচ্ছে, আরো আশ্বস্ত হতে পেরেছে, ভোটাররা আশ্বস্ত হতে পেরেছে। তাই ভোট সুষ্ঠুভাবে হয়েছে বলেই বিজেপি এখানে হ্যাঁ, বেনিফিটের জায়গায় রয়েছে। হ্যাঁ, এবং ওকে, সংগঠনটাও অনেকটা বেড়েছে, অনুব্রত মণ্ডলের অ্যাবসেন্টে অনেক সংগঠন বিজেপির বেড়েছে এখানে। ওকে, লাস্ট পড়ে রইল বীরভূম। বীরভূমে তুমি টিএমসি কে জিতছো, কিন্তু খুব যে বড় ব্যবধানে নয়, 25,455 ব্যবধান রয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমি ওভারঅল আমরা 42টা আসন নিয়ে আলোচনা করলাম, যেখানে তোমার আবার আমি অডিয়েন্সদের বলি, দেবশঙ্কর মালিক সে নিজে এই ভোট অ্যানালিসিস করে। সে তার এটা শখ এবং তার পেশা বলা যাবে। তার মানে সে নিজে প্রতি মুহূর্তে সেগুলোকে কোথায় কি ঘটছে তার সমীকরণগুলো সে নোট করে, তার ভাবনা চিন্তা দিয়ে সে এটাকে দাঁড় করিয়েছে। এবং আমি আরেকবার বলি, দেবশঙ্কর বলতে চাইছে 2024 লোকসভা নির্বাচনে টিএমসি পেতে চলেছে 15 থেকে 17টা আসন, বিজেপি পেতে চলেছে 24 থেকে 26টা আসন, আর জোট সিপিএম এবং কংগ্রেস 1 থেকে 2টো আসন পেতে চলেছে। তার সঙ্গে অ্যাড করে দিই,
দেবশঙ্কর এটাও বলতে চাইছে বাই ইলেকশন। যে বাই ইলেকশনটা আমি পরে আসছি। আচ্ছা ভোট শেয়ার, আচ্ছা ভোট শেয়ার তৃণমূল পেতে চলেছে 37 থেকে 39%, বিজেপি পাচ্ছে 43 থেকে 45%, আর জোট পাচ্ছে 13 থেকে 15% ভোট। এবার বরানগর বাই ইলেকশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এই বরানগর বাই ইলেকশনে জিততে চলেছে এবং 10,464 ভোটের মার্জিনে বিজেপি জিততে চলেছে। তোমার একদম এখানে কি বলার মত বলো? একদম। বোরানগর যেটাই আমি আলোচনায় আসবো, তার আগে আমি বোরানগরটা আমার হাতের সামনে একটু সময় দিন। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেভাবেই ভোট হয়েছে, এখানে ভোট পার্সেন্টেজ কিন্তু খুব একটা কমেনি। বর্তমানে এখনো পর্যন্ত 69.98% ভোটার টার্ন আউট হয়ে গেছে অলরেডি। আর এখানে যেটা মেন ফিগার একদম ফ্যাক্টর কাজ করবে, সেখানে হচ্ছে যে সজল ঘোষ একটা মেন ফ্যাক্টর কাজ করবে। খুব পরিচিত মুখ, সব সময় সংবাদ মাধ্যমের শিরোনামে থাকে এবং উনি খুব ভালো সংগঠক। ওনার সংগঠক কাজ করবে, প্লাস উনি একটাই বারবার প্রচার করেছিল যে আমাকে স্যার আমাকে 2 বছর সময় দিন, আমি যদি কাজ না করতে পারি আমাকে সরিয়ে দেবেন 2026-এর ইলেকশন। এটা সব থেকে মানে দেবশঙ্কর একটা কথা বুঝতে পারছি, বরানগরের 3টে ফ্যাক্টর হতে পারে। এক হচ্ছে যেহেতু একটা লোকসভা এত বড় ইলেকশনের সঙ্গে একটা বাই ইলেকশন হচ্ছে এবং বিজেপির একটা হাওয়া এই ওভারঅল দেখা যাচ্ছে, সেই হাওয়াটা বরানগরে কাজে লাগছে। 2 হচ্ছে মোদি ফ্যাক্টর, আর 3 হচ্ছে বলছে তুমি সজল ঘোষ নিজে একটা, মানে তার একটা ইমেজ ফ্যাক্টরও এখানে কাজ করছে। কাজ করবে। তাপস স্যার একটা পরিচিত মুখ আছে, ওখানকার এক্স এমএলএ, একদম একদম ওখানে একদম একটা একদম সংগঠনটা সেইটা ভালোভাবে গুছিয়ে নিতে পেরেছে সজল ঘোষ একদম সেই একদম সমস্ত ঠিক ঠিক। নেতাগুলোকে। এবং মানে তাপস রায় নিজে হারলেও বরানগরে তার ফ্যাক্টর কিন্তু কাজ করে অনেকটা সজলকে এগিয়ে দেবে, একদম তাই এগিয়ে তো? যাবে এবং মানুষজন একদম। ওনাকেই ভোট দিয়ে 2 বছরের জন্য, উনি যেহেতু এই প্রচারটা ওনার মানুষ একটু হবে। ওকে, দেবশঙ্কর অনেক বিষয় একদম গভীর ভাবে আলোচনা করলো। এটা বলে রাখা ভালো, এটা পুরোটাই হচ্ছে পূর্বাভাস। পূর্বাভাস এটার সঙ্গে বাস্তবে কোনো মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকতে পারে। এটা বলা যেতে পারে যে আমরা এটা পুরোটাই আমরা অপেক্ষা করবো 4ঠা জুন কি হতে চলেছে। তবে আমি এই মানে এই আলোচনাটাকে এই জন্য গুরুত্ব দিতে চাইছি যে অনেক আমরা বুথ ফেরত সমীক্ষা দেখেছি, অনেক নামি দামি সংস্থা বুথ ফেরত সমীক্ষা করেছে, কিন্তু একজন আম নাগরিক, একজন ভোটার, একজন সাধারণ মানুষ, সে কিভাবে এই ইলেকশনটাকে দেখছে, তার চোখে ইলেকশন দেখা, এবং সে কিভাবে এই বুথ ফেরত সমীক্ষার ডেটা তৈরি করছে, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার মনে হয়েছে। তাই আমি দেবশঙ্কর মালিকের সঙ্গে আমি কথা বললাম। এটা তার সঙ্গে আমার পরিচয় খুব কম দিনের, এবং তার সঙ্গে কথা বলে আমার বেশ মনে হয়েছে যে তার এই বিষয়গুলোতে অত্যন্ত মানে সে নিজের পার্সোনাল ব্যক্তিগতভাবে সে এইগুলোকে নিয়ে ঘাটানাড়া করে। তাই তার বক্তব্য তুলে ধরে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের কেমন মনে হলো, কি মতামত আপনারাও জানান। দেবশঙ্কর মালিকের এই যে এই অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানান কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।